আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আজকে আরো একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টির নাম হচ্ছে তাপবিকিরণ, যেটা হচ্ছে হিট এবং সাউন্ড ক্লাসের ধারাবাহিক পর্ব 2 নম্বর ক্লাসে আমরা এখন উপস্থিত হয়েছি। তো সবাই যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দেখে খুব সহজে বুঝতে পারছেন যে তাপবিকিরণ। আপনারা সবাই জানেন যে শূন্য মাধ্যমে তাপ কিভাবে সঞ্চালিত হয়, সেটা হচ্ছে তাপবিকিরণ পদ্ধতিতে শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। তো মূলত আমরা সেটাই আজকে এই অধ্যায়ে দেখতে থাকবো যে আসলে শূন্য মাধ্যমে কিভাবে তাপটা বিকিরণ হয়, সেটাই মূলত এই অধ্যায়ে আলোচনার বিষয়। তো এই অধ্যায় যখন আপনারা শেষ করবেন বা এই অধ্যায় যদি ভালোভাবে কভার করতে পারেন, তাহলে মোটামুটি আপনারা আছে এই টপিকগুলো সম্পর্কে জানতে পারবেন। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে এরকম যে শূন্য মাধ্যমে তাপ কিভাবে চলে এটা জানতে পারবেন। তারপরে তরঙ্গ কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, তারপরে কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি, কালো বস্তু এগুলো কি, তারপরে কালো বস্তু থেকে কিভাবে তাপ বিকিরণ হয়, তারপরে ভিনের সূত্র, স্টেফানের সূত্র, তারপরে কিছু গাণিতিক সমস্যা, এগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো চলেন আমরা একটু সামনে আগে। তো এখানে যে চিত্রটা আছে, আমি এখানে দুটো অ্যানিমেশন অ্যাড করেছি আপনাদের সুবিধার্থে। যে এখানে চিত্রটা দেখা যাচ্ছে যেখানে আমাদের হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে আমাদের সূর্য, পৃথিবী আর সূর্য। তো যে আমাদের যে সূর্য আছে সেখান থেকে যে তাপটা, সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে সেটা হচ্ছে তরঙ্গ আকারে আসে। ঠিক আছে, তরঙ্গ আকারে আসে এবং সরলরেখায় আসে। দেখেন পৃথিবীর বাইরে যে ইউনিভার্সটা, সেই ইউনিভার্সটা কি শূন্য মাধ্যম। তো শূন্য মাধ্যমে তাপ কিভাবে সঞ্চালিত হয়? বিকিরণ পদ্ধতিতে। অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ যখন আমাদের পৃথিবীতে আসে, এটা হচ্ছে সরলরেখা বরাবর আসে আর তরঙ্গ আকারে আসে, আলোক তরঙ্গ আকারে আসে। ঠিক আছে, আর এই তরঙ্গটা কি? সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গীয়। ঠিক আছে, এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে তরঙ্গ কি আর তরঙ্গ দৈর্ঘ্য কি। দেখেন আমরা আগে যে অ্যানিমেশনে দেখেছিলাম যে তরঙ্গ এভাবে এভাবে চলতে থাকে। তো তরঙ্গ যেটা আছে সেই তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে? তরঙ্গ দৈর্ঘ্য হবে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এটা যদি আমাদের হাফ সাইকেল হয়, এটা বাকি হাফ সাইকেল। একটা ফুল সাইকেলে যতটুকু দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্য আবার এখান থেকে এই পর্যন্ত হতে পারে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টও হতে পারে। অর্থাৎ একটা ফুল সাইকেলের যতটুকু দৈর্ঘ্য হয় ততটুকু হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এখানে কিছু কথা লেখা আছে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়, তরঙ্গটি অনেক শক্তিশালী হয়। দেখেন এই যে তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, আর এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ছোট, এই তরঙ্গটি এইটার তুলনায় অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ এটা যতদূর ট্রাভেল করতে পারে, এটা ততদূর ট্রাভেল করতে পারবে না, কারণ এটা একটা সময় যে আরো দুর্বল হয়ে যাবে, আর এটা অনেক দূর পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে, তো যে কারণে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে তরঙ্গটি অনেক শক্তিশালী হয়। সেম ভাবে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে আমাদের কম্পাঙ্ক বেশি হয়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপরে আছে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কম্পাঙ্ক কম হয়। তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমরা মিটারে, সেন্টিমিটারে, আর্মস্ট্রং, আবার অন্যান্য ফেমটোমিটার, তারপরে হচ্ছে মাইক্রোমিটারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, পরের যে স্লাইডটা, এখানে আসলে আমরা আলোচনা করছি ব্ল্যাক বস্তু বা কালো বস্তু, ব্ল্যাক বডি কি। যে বস্তু দৃশ্যমান আলো সবকিছু শোষণ করে নিতে পারে সেটাই হচ্ছে কালো বস্তু। অর্থাৎ আমি একটি কালো টি শার্ট পরেছি, এটা কালো কেন? এটা কালো এই জন্য যে দৃশ্যমান যত আলো আমাদের দিকে আসতেছে, এখান থেকে লাইট থেকে আলো আসতেছে, এই আলো সবকিছু কিন্তু এই কালো বস্তু শোষণ করে নিচ্ছে, যার কারণে এটা কালো, কোনো কিছুই সে বিকিরণ করতে পারছে না। কিন্তু দেখেন এটা যে কালো, এটা কিন্তু 100% কালো না এই কারণে, কারণ কিছু আলো যতটুকু আসছে তার থেকে মোটামুটি 90% অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু 10% কিন্তু ঠিকই বিকিরণ হচ্ছে, যার কারণে এটাকে আমরা 100% কালো বলতে পারছি না। দেখেন এটা হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত সব থেকে কালো বস্তু, যেটার নাম হচ্ছে ভ্যান্টা ব্ল্যাক। এটা দৃশ্যমান আলো 99.965% পর্যন্ত শোষণ করে নিতে পারে। অর্থাৎ এটা এতটাই কালো, যদি একটা 3D একটা অবয়বের উপর, 3D একটা মডেলের উপর যদি আমরা এটা দিয়ে একটা পেন্টিং করে দেই, এটাতে 3D না 2D এটা কিন্তু আলাদা করতে পারবো না, এটা এতটাই কালো। দেখেন এখানে নিচে একটা ব্ল্যাক বডি রাখা আছে, হাতের উপর একটা ব্ল্যাক বডি, এটা এতটাই কালো মনে হচ্ছে যে আমার হাতটা ছিদ্র হয়ে গেছে, তাই না? এতটা কালো এটা। তো এই ব্ল্যাক যেই আমরা বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেন সেটা হচ্ছে ভ্যান্টা ব্ল্যাক, মনে রাখবেন। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, কৃষ্ণ বস্তুর সংজ্ঞা, যে কোনো বস্তু যদি সব ধরনের আলো শুষে নিতে পারে, অর্থাৎ কোনো আলো যদি বিকিরণ না করে, সেটা হবে আমাদের আদর্শ কালো বস্তু। এরকম আদর্শ কালো বস্তুর উদাহরণ কি কখনো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। সেখানে লেখা আছে যে বাস্তবে আদর্শ কোনো কালো বস্তু নেই। ঠিক আছে, তো এই স্লাইডে আমরা মূলত আলোচনা করব ব্ল্যাক বডি রেডিয়েশন, অর্থাৎ কালো বস্তু কিভাবে তাপ বিকিরণ করে।
তো দেখো লেখা আছে যে বস্তু যত বেশি আলো বা তাপ শোষণ করে সে কিন্তু তত বেশি তাপ বিকিরণ করে। যেহেতু এটা সব ধরনের আলো শোষণ করে নেয়, যার কারণে এটাই কিন্তু সবথেকে বেশি পরিমাণ তাপ বিকিরণ করে, ঠিক আছে। আর সাদা বস্তু, সাদা টি শার্ট বা এগুলো যেগুলো কালার সাদা, সেগুলো কোনো ধরনের আলো শোষণ করে না, বরং সেটা প্রতিফলিত করে দেয়, যার কারণে সাদা শার্ট পরলে গরম কম লাগে। তো সেরকম একটা উদাহরণ থেকে আমরা ব্ল্যাক হোলকে করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি যে ব্ল্যাক হোলের চারপাশে দেখো প্রচুর পরিমাণ তাপ। ব্ল্যাক হোলের চারপাশে প্রচুর পরিমাণ তাপ, কারণ কি বলা আছে যে বস্তু যত বেশি তাপ বা আলো শোষণ করে সেই সব থেকে বেশি পরিমাণ তাপ বিকিরণ করে। ব্ল্যাক হোলের চারপাশেও কিন্তু বিকিরণ হচ্ছে, অর্থাৎ ব্ল্যাক হোল যেভাবে তাপ বা আলো শোষণ করে ঠিক সেইভাবে কিন্তু তাপ বিকিরণ করে। এইভাবে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে আইডেন্টিফাই করতে পারে। এখন আমরা একটি সূত্র সম্পর্কে দেখবো, যে সেই সূত্রটার নাম হচ্ছে ভিনের সূত্র। যেখানে বলা হচ্ছে যে কোনো কৃষ্ণকায় থেকে অর্থাৎ কালো বস্তু থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকীর্ণ হয়, যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকীর্ণ হয় তা তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে তাপমাত্রা কম হবে, আবার যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে তাপমাত্রা বেশি হবে। অর্থাৎ আমি কিন্তু বলছিলাম যে তরঙ্গ যদি ছোট হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে তাপমাত্রাটা বেশি আসবে, কারণ ওই তরঙ্গটা অনেক বেশি শক্তিশালী। যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট সে অনেক বেশি শক্তিশালী, যার কারণে তাপমাত্রাটা সেই জায়গায় অনেক বেশি হবে। তো সেই সূত্রটাই মূলত ভিন দিয়েছেন যে কোনো কিছু বস্তু থেকে যদি এই তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ শক্তি বিকীর্ণ হয় তা তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। দেখা গেলে সূত্রে লেখা আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স, সেখানে ব্যস্তানুপাতিক 1/T, যেখানে T হচ্ছে টেম্পারেচার। আর যদি আমরা আর গুণ করে দিই, আর এই যে সমানুপাতিক ধ্রুবক দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে আসে এরকম যে ল্যামডা ম্যাক্স ইনটু টি ইজ ইকুয়াল টু বি। যেখানে আছে বিটা হচ্ছে আমাদের ভিনের কনস্ট্যান্ট। ভিনের কনস্ট্যান্টের একটা মান আছে 2.9 × 10⁻³ মিটার কেলভিন। দেখো স্লাইডে লেখা আছে যে কোনো বস্তুকে তাপ প্রয়োগ করলে তার থেকে বিকিরণের তাপের তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন হওয়ার কারণে অনেক ধরনের আলো দেখা যায় বা অনেক ধরনের রং দেখা যায়। দেখো এই জায়গায় কি আছে, এই জায়গায় হচ্ছে তাপের বা তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে অনেক ছোট, যার কারণে এখানে সর্বোচ্চ পরিমাণ তাপ আছে। আর যত এদিকে গেছে তত তাপমাত্রা কমছে, যার কারণে দেখো এখানে লাল দেখা গেছে, এখানে হলুদ, আর এখানে একদম তীব্র হলুদ। এখানে তাপের পরিমাণ বা তাপের যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি। তারপরে দেখো লেখা আছে যে ভিনের সূত্র আর গ্রিনহাউস প্রক্রিয়া সম্পর্কে সবাই মোটামুটি আমরা জানি যে গ্রিনহাউসে কি হয়, সূর্য থেকে সরলরেখা বরাবর যে তাপটা বিকিরিত হয়ে পৃথিবীতে প্রবেশ করে, যখন প্রবেশ করে তখন এদের এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট থাকে। তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট থাকা মানে কি, তরঙ্গটি অনেক শক্তিশালী, যার কারণে পৃথিবীর যে বায়ুমণ্ডল বা বায়ুস্তর আসে ওটা সহজে ভেদ করতে পারে। সহজে ভেদ করে পৃথিবীর ভিতরে যখন প্রবেশ করে আর তারপরে যখন পৃথিবী থেকে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয়ে পৃথিবী থেকে বের হওয়ার চেষ্টা করে, ততক্ষণে কিন্তু ওই যে প্রতিফলিত বা রিফ্লেক্টেড যে তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যায়। আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়া মানে সেটা হচ্ছে শক্তি, মানে সেটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায়, সেটা শক্তিশালী থাকে না। যার কারণে প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার সময় ওটা পৃথিবীতে বায়ুমণ্ডল থাকে বা বায়ুস্তর থাকে, সেটা ভেদ করে বের হতে পারে না। যার কারণে ওই যে তাপমাত্রাটা পৃথিবীর বাইরে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু পৃথিবীর বাইরে যেতে পারে না। এই কারণে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি থাকে। আর এই ধীরে ধীরে বৃদ্ধি হওয়ার মানে যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে যে গ্রিনহাউস ক্রিয়া। তো এখন চলো আমরা একটু উদাহরণ দেখে নেই যে একটি গোলাকার কৃষ্ণ বস্তু 227 ডিগ্রি তাপমাত্রায় রাখা আছে। গোলাকার কৃষ্ণ বস্তু কালো বস্তু, কত তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ শক্তি বিকিরিত হবে। আমরা কিন্তু একটু আগে একটা সূত্র দেখেছি, সূত্রটা এরকম ছিল যে ল্যামডা ম্যাক্স সমানুপাতিক 1/T, আমরা যদি আর গুণ করে দিই ল্যামডা ম্যাক্স ইনটু T ইজ ইকুয়াল টু B। এই সূত্রের ম্যাথটা আমরা একটু দেখবো। দেখো তো এখানে সব ধরনের ডাটা কিন্তু দেওয়া আছে। এখানে তাপমাত্রা দেওয়া আছে T দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস। তো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য মূলত আমাদের যে টিটা আছে, টি বা টেম্পারেচার, এটা কখনোই সেলসিয়াসে রাখা যাবে না, এটা সবসময় ডিগ্রি কেলভিনে আসবে। তো 227 ডিগ্রিকে আপনারা তো অবশ্যই কেলভিনে রূপান্তর করতে পারেন, কারণ আমরা তাপ ও তাপমাত্রা করেছি, সেখানে কিন্তু সেলসিয়াস থেকে কেলভিনে আমরা কনভার্সন কিন্তু দেখেছি। আমি আবারও আমাদের সুবিধার্থে অঙ্কটা করে দিই। এখানে সি মান হচ্ছে এটা, আমরা সূত্র জানি C/5 ইজ ইকুয়াল টু K মাইনাস 273 ডিভাইড বাই কত ছিল 5, ঠিক আছে। তাহলে সি মান হচ্ছে 227 আর 5 এটা কেটে যায়, তো ইজ ইকুয়াল টু K মাইনাস 273। তাহলে কেলভিনে কত আসবে, 227 প্লাস 273, 500 ডিগ্রি কেলভিন আসবে, ঠিক আছে। এভাবে সেলসিয়াস থেকে আমরা কেলভিনে আমরা কনভার্ট করে নেব, ঠিক আছে। হচ্ছে দেখো এখানে আমাদের যে সূত্রের একটা ভিনের কনস্ট্যান্ট,
সেটা কিন্তু দেওয়া নেই, আসলে টাইপিং মিস্টেক, এটা অবশ্যই দেওয়া থাকবে, না থাকলে এটা মুখস্থ একটা মান, এটা আছে 2.9 × 10⁻³ মিটার কেলভিন। এখন আমরা চলো ম্যাথটা সলভ করে ফেলি। একটা সূত্র আমরা সবাই জানি যে ল্যামডা ম্যাক্স ইনটু টি ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। এখন আমরা টি জানি, বি জানি, কিন্তু আমরা জানি না কি ল্যামডা ম্যাক্স। তাহলে ল্যামডা ম্যাক্স এখান থেকে বের হয়ে যাবে 2.9 × 10⁻³ ডিভাইড বাই টেম্পারেচার কত 500, তাহলে এটার आंसर আসবে 5.78 × 10⁻⁶ মিটার। এটা আছে। পরবর্তীতে দেখো এখানে আমাদের আরো একটি নতুন একটি সূত্র এসেছে, অর্থাৎ স্টেফানের সূত্র। কোন কৃষ্ণকায় এক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ তাপের পরিমাণ এর পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক, অর্থাৎ E সমানুপাতিক T⁴। এখন বলা হচ্ছে যে যদি বস্তুটি আদর্শ কালো বস্তু হয়, বস্তুটি যদি আদর্শ কালো বস্তু হয়, আদর্শ কালো বস্তু কি, যেটা আলো নাই 100% আলো শোষণ করে নিতে পারে, সেটা হচ্ছে আদর্শ কালো বস্তু যদি হয়, তাহলে E এর মান 1। এটা কি, এটা হচ্ছে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, ঠিক আছে। আপেক্ষিক বিকিরণ ক্ষমতা এটা একটা অনুপাত, এর কোনো ইউনিট হয় না, এর কোনো একক হয় না, এটা হচ্ছে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। তো এই সূত্রে এই যে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা তোলার জন্য স্টেফানের কনস্ট্যান্ট আসে, এটা হচ্ছে সিগমা। সিগমা একটা নির্দিষ্ট মান আছে 5.7 × 10⁻⁸ ওয়াট মিটার স্কয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। এখন যদি বস্তুটি আদর্শ কালো বস্তু না হয়, তাহলে E একটা মান থাকবে অবশ্যই, অর্থাৎ ওই বস্তুটি কতটুকু তাপ বিকিরণ করে তার একটা মান থাকবে, E এর একটা মান দেওয়া থাকবে, আপেক্ষিক তাপ বিকিরণ ক্ষমতা। তারপরে বলা হচ্ছে যে এই ক্ষেত্রফল থেকে T সময়ে বিকিরণ তাপ শক্তি, আবারও ভালোভাবে বুঝো যে এই ক্ষেত্রফল থেকে T সময়ে বিকিরণ তাপ শক্তি কত হবে, E = AET। এটা T হচ্ছে সময়, A হচ্ছে ক্ষেত্রফল, E হচ্ছে আপেক্ষিক তাপ বিকিরণ ক্ষমতা, আর T হচ্ছে টেম্পারেচার T⁴। তো এই সূত্রে মেনলি আমরা অঙ্কগুলো করব। আর তারপর আরেকটা কথা বলা হচ্ছে যে যদি T তাপমাত্রা কৃষ্ণকায় বস্তু, T তাপমাত্রা যে কালো বস্তুটা, যদি T0 তাপমাত্রা কোন বস্তু দ্বারা বেষ্টিত থাকে, অর্থাৎ আবদ্ধ থাকে, তাহলে তখন এই ক্ষেত্রফল থেকে T সময় বিকিরণ তাপ শক্তি হবে এরকম সূত্রটা। E = যেখানে এটা হচ্ছে এনার্জি বা শক্তি, E = AET T⁴ - T0 ঠিক আছে। আমরা যখন ম্যাথ করব তখন আপনারা সবাই জানতে পারবেন যে আসলে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন কেমন হবে। ব্যবহৃত যত রাশি আছে সেই রাশিগুলো পরিস্থিতি দেওয়া আছে যে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এর একক ক্ষেত্র হচ্ছে মিটারে, এটা হচ্ছে সিগমা হচ্ছে স্টেফানের কনস্ট্যান্ট, যেটা একটা নির্দিষ্ট মান আছে, আর তারপরে এখানে ওর একটা একক দেওয়া আছে। এই স্লাইড যেটা আছে আমি গ্রুপে আপলোড করে দেব, সবাই কিন্তু দেখে নিতে পারবে। এটা টেম্পারেচার থাকবে তাপমাত্রা, আর এটা হচ্ছে ইউনিট হচ্ছে কেলভিনে থাকবে সবসময়। এটা হচ্ছে বি দিনের ধ্রুবকের একটা মান, কনস্ট্যান্টের যে এককটা সেটা হচ্ছে মিটার কেলভিন। এনার্জি E তে প্রকাশ করবে এনার্জি, আর E হচ্ছে বিকিরিত শক্তির পরিমাণ, আর যেটা থাকবে হচ্ছে জুলে। আর যদি বলা হয় যে বিকিরণের হার, অর্থাৎ E/T, সময়কে কোন বস্তুকে সময় দিয়ে ভাগ করলে কিন্তু হার পাওয়া যায়, অর্থাৎ যদি আমরা এনার্জিকে T দ্বারা ভাগ করি তাহলে পাবো শক্তি বিকিরণের হার, সেটা হবে জুল পার সেকেন্ড অথবা ওয়াট, ঠিক আছে। তাহলে এখন আমরা ম্যাথ সলিউশন করি। একটি টাংস্টেন বাতির পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, পৃষ্ঠের ক্ষেত্রফল A দেওয়া আছে, এটি 303,000 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় আলো ছড়াচ্ছে, বিকিরিত শক্তির হার বের করো। তাহলে দেখো আমরা সূত্র জানি, E = AET সিগমা T⁴, এই সূত্রটা আমরা জানি। এখন এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে তোমাদের একটা টেকনিক বলে রাখি যে এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে এই যে যেটা রাশি প্রশ্নে আছে সেগুলোই নেব, যেটা নাই সেটা নেব না, ঠিক আছে। ধরো যে যেমন এই অধ্যায়ে যেমন এই ম্যাথটা কি কি দেওয়া আছে, A দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে A = 0.54 সেন্টিমিটার স্কয়ার, তারপরে দেওয়া আছে T টেম্পারেচার 3000 ডিগ্রি কেলভিন, ঠিক আছে। তারপর দেওয়া আছে যে বিকিরিত শক্তির হার, বিকিরিত শক্তির হার কি ছিল, E/T = ওয়াট, এটা আমরা জানি না। আর দেওয়া আছে সিগমার মান 5.7 × 10⁻8 ওয়াট পার মিটার স্কয়ার T⁴ -4, ঠিক আছে। এখন দেওয়া নাই কি সেটা আমরা ইটাকে নেব না। ইটাকে কেন নেব না, আগে তো বলেছিলাম যে যদি বস্তুটি আদর্শ কৃষ্ণ বস্তু হয় সেই ক্ষেত্রে E এর মান হয় 1, যার কারণে এই যে টাংস্টেন বাতির পৃষ্ঠের যে ক্ষেত্রফল বা যে ম্যাথটা আছে সেই ম্যাথে ধরে নেওয়া হয়েছে যে এটা হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তু, যার কারণে E কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখন এই ম্যাথটা তো সবকিছু দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে E/T, তাহলে E/T, এই যে T টা এখানে নিয়ে আসলাম, বাকি থাকলো A। এখন দেখেন এই এর মানটা দেওয়া আছে 0.4 সেন্টিমিটার স্কয়ার,
তো আমরা যেহেতু এমকে এককে করব সেহেতু এই সেন্টিমিটার স্কয়ারকে রাখা যাবে না, এটাকে করতে হবে মিটার স্কয়ার। আপনারা সবাই জানেন যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কত? 1 ডিভাইড বাই 100। তাহলে এটা যদি আমরা মিটার স্কয়ার করতে চাই তাহলে 0.4 ইনটু 1 ডিভাইড বাই 100 টোটালটার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসবে মিটার স্কয়ার। মিটার স্কয়ার আসবে 8। তাহলে আমরা যদি এটা যদি এখানে বসাই, এর মান হচ্ছে 0.4 ইনটু 10 টু দি মাইনাস 3 সরি 10 টু দি মাইনাস 6 হবে মিটার স্কয়ার ইনটু সিগমা মান তো 5.7 ইনটু 10 টু দি মাইনাস 8 আর হচ্ছে t টু দি 4 টেম্পারেচার 3004। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই শক্তির বিকিরণের হার আসবে। শক্তির বিকিরণের হারের ইউনিট কি ছিল? এটা অবশ্যই ওয়াটে আসবে। তাহলে দেখো এখানে অ্যানসার লেখা আছে যে 184.68 ওয়াট। ঠিক আছে, এই যে পরের যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম যে কোনো বস্তু পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, বস্তুটিকে 1000 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এটি 1 ঘন্টায় কি পরিমাণ শক্তি বিকিরণ করবে, অর্থাৎ ইটা কত, বস্তুটির আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। এই দেখো এখানে সব ধরনের ডেটা কিন্তু দেওয়া আছে। এই ধরনের অঙ্ক করার জন্য সূত্র জানি যে E is equal to A E T সিগমা T টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখানে সব ধরনের ডেটা কিন্তু দেওয়া আছে যে A ক্ষেত্রফল দেওয়া আছে 0.1 মিটার স্কয়ার, তারপরে টেম্পারেচার দেওয়া আছে 1000 কেলভিন, তারপরে 1 ঘন্টায় অর্থাৎ টি সময় হচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, আর হচ্ছে দেওয়া আছে বস্তুর আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। আপেক্ষিক বিকিরণ ক্ষমতা কি, যেটার মান হচ্ছে 0.5। ঠিক আছে, তো এখানে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা একটা দেওয়া আছে, এর মানে কি, এটা কিন্তু কালো বস্তু না। কালো বস্তু হলে আদর্শ কালো বস্তু না। আদর্শ কালো বস্তু হলে কি হতো, এটা ই এর মান হতো 1। যেহেতু এটা আদর্শ কালো বস্তু না সেহেতু এর একটা মান থাকবে 0.57। যেমন এই আমার টি-শার্টটা, এটা কিন্তু আদর্শ কালো বস্তু না। এটা থেকে সব ধরনের দৃশ্যমান আলো শোষণ হয় ঠিকই, কিন্তু কিছু পরিমাণ আলো কিন্তু ঠিকই প্রতিফলিত হয়। ঠিক আছে, তো সব ধরনের ডাটা দেওয়া আছে, আমাদের অজানা কি শুধুমাত্র ই। তো আমরা যদি এখানে সবগুলো বসাই দিই, ক্যালকুলেশন করি, তাহলে এই অ্যানসারটা চলে আসবে কত, 1.44 ইনটু 10 টু দি পাওয়ার 7 জুল আসবে। জুল আসবে কেন, এখানে কিন্তু আমরা শক্তির হার বের করি। শক্তির হার যদি বের করতাম তাহলে অ্যানসারটা আসবে ওয়াটে, কিন্তু আমরা শুধুমাত্র শক্তি বের করছি। শক্তিটা কি, জুল। শক্তি আর কাজের একক কিন্তু জুল। এখন দেখো পরবর্তী আরেকটি অঙ্ক যে একটি কৃষ্ণ বস্তুর তাপমাত্রা কত হলে একক ক্ষেত্রফল হতে, কৃষ্ণ বস্তুর তাপমাত্রা কত হলে একক ক্ষেত্রফল হতে 20 কিলোওয়াট পার মিটার স্কয়ার হারে তাপ শক্তি বিকিরণ হবে। আমরা সূত্র জানি যে E is equal to A E T সিগমা T টু দি পাওয়ার 4। এই সূত্রটা জানি। এখন দেখি আমাদের ম্যাথে কি কি দেওয়া আছে। ম্যাথে দেওয়া আছে সিগমা একটা মান দেওয়া আছে, যেটা কনস্ট্যান্ট মান, কিন্তু একটা জিনিস এখানে দেখো দেওয়া আছে 20 কিলোওয়াট পার মিটার স্কয়ার। এটা কিসের মান দেওয়া আছে এটা কিন্তু আমরা জানি না, আমরা বের করব। ঠিক হবে, এটা দেওয়া আছে 20 কিলোওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, এই কিলো কিলো মানে 1000, তাহলে এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে 20000 আসবে। ঠিক আছে, এখন দেখো ওয়াট তার ইউনিট, ওয়াট ছিল হচ্ছে আমি বলছিলাম যে E ডিভাইড বাই T, এটার ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে এখানে কিন্তু একই সাথে E ডিভাইড বাই T কিন্তু ইনক্লুডেড আছে। তারপর বলতেছে মিটার স্কয়ার। মিটার স্কয়ার কার ইউনিট ছিল, মিটার স্কয়ার ছিল ক্ষেত্রফলের ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো এটার ভিতরে কত কিছু লুকায়িত আছে। এটা মূলত এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, অথবা এটা যদি আমরা লিখি যে কে তো 1000 ওয়াট পার মিটার স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি E ডিভাইড বাই T ইনটু A। এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ এই এটা যে ইউনিট, এটা ইউনিট কিন্তু একই। E ডিভাইড বাই T, এটা ইউনিট হচ্ছে ওয়াট, আর এর ইউনিট কি, মিটার স্কয়ার। যেহেতু নিচে আছে এই জন্য 2 টু দি পাওয়ার -2। ঠিক আছে, তার মানে এই যে আমরা যদি এটা দিয়ে এভাবে লিখি E ডিভাইড বাই T ইনটু A, অর্থাৎ এই A টাকে আমি এখানে নিয়ে আসলাম, T টাকে এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের সূত্রটা ফাইনালি কেমন দাঁড়াচ্ছে, এই E কি দেওয়া আছে, কত আপেক্ষিক বিকিরণ ক্ষমতা দেওয়া নাই। যেহেতু আপেক্ষিক বিকিরণ ক্ষমতা দেওয়া নাই সেটা আমাদের লাগবে না। তাহলে এই সূত্রটা ফাইনালি আমাদের এমন দাঁড়াচ্ছে যে সিগমা থাকতেছে T টু দি পাওয়ার 4 থাকতেছে। আর এটার মান কিন্তু আমরা জানি, এটার মান কত জানি, 20। শুধু কি 20 কে বলছে 20000 নাকি, তাহলে 20000 হলে 20000, তারপরে ইজ ইকুয়াল টু সিগমার মান 5.7 ইনটু 10 টু দি মাইনাস 8 আর T টু দি পাওয়ার 4, এটার মান আমাদের অজানা, তাহলে T টু দি পাওয়ার 4। তারপরে আমরা কি করব, 20000 এর নিচে এটা আমরা নিচে নিয়ে আসলাম, তারপরে কি করতে পারি, √4 দিতে পারি। ঠিক
তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি টেম্পারেচার আসবে 770.7 কেলভিন। তো চলো আমরা আরো একটি অঙ্ক করে দিই। যে এমন বলা হচ্ছে যে একটি কৃষ্ণ বস্তুর ক্ষেত্রফল 3 × 10⁻⁸ মিটার স্কয়ার। তো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 1000 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় বস্তুটি কি হারে শক্তি বিকিরণ করবে। অর্থাৎ আমাদের কাছে কি কি ডাটা আগে দেওয়া আছে সেটা আমরা লিখি যে ক্ষেত্রফলটা দেওয়া আছে a 3 × 10⁻⁸ মিটার স্কয়ার। তারপর ক নম্বরে বলতেছে টেম্পারেচার হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে 1000 ডিগ্রি কেলভিন, 1000 ডিগ্রি কেলভিন তাপমাত্রায়। আর বলছে কি হারে শক্তি বিকিরণ করবে, কি হার শক্তি বিকিরণের হার কি E/T। ঠিক আছে, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আর খ নম্বরটা আমরা পরে দেখতেছি। এখন আমরা সূত্র জানি E = A/E/T সিগমা T⁴। এখন বলছিলাম যে যেই মানগুলো এখানে দেওয়া থাকবে শুধুমাত্র সেগুলো নেব, বাকি যা দেওয়া নাই সেগুলো আমরা নেব না। যেহেতু E এর কোনো মান কিন্তু এখানে দেওয়া নাই সেটা আমরা E নেব না। এখন দেখো E/T আমরা T যদি করি তাহলে এটা আমাদের শক্তি বিকিরণের হার E= এই ক্ষেত্রফলের মান তো দেওয়া আছে 3 × 10⁻⁸। ঠিক আছে, আর হচ্ছে সিগমার মান তো আমাদের মুখস্থ দেওয়া আছে 5.7 × 10⁻⁸। তারপরে কি আমাদের কাছে যে টেম্পারেচারটা দেওয়া আছে, দেখো টেম্পারেচারটা কত 1000 ডিগ্রি 2⁴। তাহলে এটা যদি আমরা হিসাব করি শক্তি বিকিরণের হার আসবে। শক্তি বিকিরণের হার আসবে কিসে, জুলে না ওয়াটে? অবশ্যই জুলে আসবে। জুলে আসবে না, শক্তি বিকিরণের হার আসবে হচ্ছে ওয়াটে। সেটা হবে এরকম 1.71 × 10⁻³ ওয়াট। ঠিক আছে, তারপরে খ নম্বরে বলতেছে কত তাপমাত্রায় এটি দ্বিগুণ শক্তি বিকিরণ করবে। তাপমাত্রায় এটি দ্বিগুণ শক্তি বিকিরণ করবে। এখন আমরা দেখেন সূত্র জানি যে E = A/E/T সিগমা T⁴। এখন বলতেছে কত তাপমাত্রায় এটি দ্বিগুণ শক্তি বিকিরণ করবে। অর্থাৎ আগে যদি E1 যদি E হইতো তাহলে দ্বিগুণ শক্তি যেহেতু তাহলে E2 = 2E হবে। ঠিক আছে, আর E1 মানে শক্তি যখন E ছিল তখন আমাদের টেম্পারেচার সাপোজ ছিল T1, আর শক্তি যখন E2 হয়েছে তখন টেম্পারেচার ধরো T2। তাহলে আমাদের কাছে মূলত সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র E আর হচ্ছে টেম্পারেচার এই দুটো ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে ধরো যে এটা আমাদের E1, এটা T1, এটা এক নম্বর সমীকরণ, আর এটা ধরো যে আছে E2, এটা সমীকরণে সবকিছু সেম থাকবে। সিগমা এটা হবে T2 T⁴। এই তাহলে যদি আমরা 2 নাম্বার থেকে যদি 1 নাম্বার ভাগ দেই তাহলে E2/E1 সবকিছু কিন্তু কাটাকাটি হয়ে যাবে, মানে এগুলো কিন্তু সেম থাকবে, মানে উভয় ক্ষেত্রেই সেম, সবকিছু উভয় ক্ষেত্রে সেম, শুধুমাত্র ডিফারেন্স হবে শক্তির ক্ষেত্রে আর টেম্পারেচার ক্ষেত্রে। তাহলে আমাদের উপরে আসবে হচ্ছে T2/T1। আর আপনারা সবাই জানেন যে x/y এটা যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি x/y²। যদি এখানে 4 থাকে তাহলে আমরা কি করতে এখানে 4 লিখতে পারি। ঠিক আছে, এটা একটা সূচকের নিয়ম আর কি। তাহলে আমরা T⁴ উপরে দিলাম। ঠিক আছে, তাহলে E2 এর মান কি? E2 এর মান হচ্ছে 2E / এর মান কি? এর মান হচ্ছে শুধু E T2 এর মান কি? T2 এর মান কিন্তু আমরা জানি না, T2 এর মানটাই অজানা, কিন্তু T1 এর মান কিন্তু আমরা ঠিকই জানি। T1 হচ্ছে আগে যে তাপমাত্রাটা ছিল, T1 ছিল হচ্ছে 1000 ডিগ্রি কেলভিন। তাহলে T2 এর মান আমরা জানি না, আর নিচে হচ্ছে 1000 ডিগ্রি কেলভিন, আর টোটালটার উপর কি হোল / 4। ঠিক আছে, এখন এই E আর এই কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হওয়ার পরে ফাইনালি এই পাশে কি থাকে? এই পাশে থাকে 2। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি, এই 4টাকে এইভাবে এদিকে পার করে দিতে পারি না, এভাবে পার করে দিতে পারি। তারপর কি করতে পারি, এই যে 1000টা আড়াআড়ি গুণ করে দিতে পারি। ফাইনালি আমাদের ইকুয়েশনটা এরকম হয়, এরকম * 1000 = T2। এটা ক্যালকুলেটরে যদি সলভ করেন তাহলে T2 এর মান আসবে 11। এটা ঠিক আছে, তো আমি আশা করতেছি সবাই আপনারা এই অধ্যায়ের সবকটা ম্যাথ বুঝতে পারছেন। এরপরও যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আর কিছু উদাহরণ আমি দিয়ে দেবো, সেগুলো অবশ্যই সলভ করবেন। আর নোট আকারে এই অধ্যায়ে যেগুলো আমরা পড়ালাম আর কি, এগুলো নোট আকারে গ্রুপে পাবলিশ করবেন। আর এই যে স্লাইডটা আজকের ক্লাসে আমি পড়ালাম, সব স্লাইড কিন্তু আমি গ্রুপে আপলোড করবো, গ্রুপে চোখ রাখবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।